ওই কুত্তা, তুই আমাকে কি বললি? আমাকে থাপ্পড় মারবি? দাঁড়া, আমি আন্টিকে এখনই গিয়ে বলে দিতেছি যে তার আদরের ভাতিজিকে তার বদমাস ছেলে নাকি ঠাঠিয়ে থাপ্পড় মারবে। লক্ষ্মী বোন আমার, তুই কখনো এরকম করিস না। তাহলে আমাকে আজকে বাড়ি ছেড়ে পালাতে হবে। তুই আমার লক্ষ্মী বোন, তুই আমার সাথে এরকম করতে পারিস? তুই বল। ওকে, আন্টিকে কিছুই বলবো না, তবে একটা শর্ত আছে। সে শর্তে যদি রাজি থাকিস তাহলে বল, নয়তো আমি আন্টিকে গিয়ে সব বলে দিব, আরো কিছু বাড়ায়া বলে দিব, তখন বুঝবি। আচ্ছা, তুই কি আমাদের বাড়ি আসিস আমাকে জ্বালানোর জন্য, তাই না? আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আমি আন্টিকে গিয়ে এখনই সব বলে দিব। তার ছেলে আমাকে এই বাড়িতে আসার নিষেধ করে দিয়েছে। আমি নাকি এই বাড়িতে তাকে চালানোর জন্য আসি। লক্ষ্মী বইন আমার, তুই যা বলবি আমি তাই শুনবো। তাও প্লিজ তুই এরকম কিছু অঘটন ঘটাইস না যার কারণে আমাকে বাড়ি ছাড়তে হবে। এই যে আমি তোকে হাত জোর করে বলতেছি, এই যে তোর হাত ধরে বলতেছি, তাও তুই বাসায় কিছু বলিস না। তোর যে কোনো শর্তে আমি রাজি আছি। এখন বল আমাকে কি করতে হবে। আগে প্রমিস কর যে আমি যে শর্ত লাগাবো তুই সেই সব কাজ করতে হবে। একটুও না বলতে পারবি না। না বললে কিন্তু আমি সব কিছু আজকে। আরে লক্ষ্মী বইন আমার, তোর যে কোনো শর্তে আমি রাজি আছি। বল তুই কি করতে বলবি, আমি করে দিব। আমি এখানে 1 মাস থাকবো, আর এই 1 মাস প্রতিদিন তুই আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবি। লক্ষ্মী বইন আমার, এটা আমি করতে পারবো না। প্রতিদিন বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে আমার কাছে। দেখ, তুই অন্য যে কোনো শর্ত লাগা, আমি সেটা পালন করব, কিন্তু এটা না, এটা করতে পারবো না আমি। দেখ, এখন যদি একটুও ঘাটতারামি করিস না, তাহলে তোর আজকে বাসায় থাকা হবে না। তারপর থেকে তোর জায়গা হবে কোথায় জানিস? গাছতলায়, নয়তো কোনো বস্তিতে। একটু ভেবে দেখ। এই না না, তুই এরকম কিছু করিস না। আচ্ছা, তুই আমাকে এত প্যারা দেস কেন বলতো? তুমি আমাকে জ্বালাতে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, আমি তোকে জ্বালাতে খুব ভালোবাসি, আর 1 মাস তোকে এমন জ্বালাবো যেটা তুই সারা জীবন ভুলতে পারবি না। এখন বলতো রাজি আছিস কিনা? যদি রাজি না থাকিস তাহলে তোর জায়গা কোথায় একটু চিন্তা কর। আচ্ছা, আমি রাজি। এখন আমাকে কি করতে হবে? এখন তোকে আর কিছুই করতে হবে না। এখন চল, নিচে গিয়ে দেখ আম্মু এসেছে, আম্মুর সাথে কথা বল। পেতনি কুত্তি, মামানি এসেছে, তুই আমাকে আগেই বলবি না? মামানি এসেছে সেটা না বলে তুই এসে বায়না ধরিস, তাই না? তোকে তো আমি। কথাটা বলে ভাই আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো, আর আমি ভাইয়াকে ধরা না দিয়ে সামনাসামনি দৌড়াতে লাগলাম। জানি এখন ধরা পড়ে গেলে আমার হাড়গোড় আস্ত রাখবে না, ভেঙে ফেলবে। কুত্তা একটা। কিরে, এসেই শুরু করেছিস দুজন? তোদেরকে আমার মাঝে মাঝে অনেক টেনশন হয় যে কখন তোরা কি করে বসিস। টম অ্যান্ড জেরি ফেল। তোদের কাছে বসছিস, এখন একটু শান্ত হয়ে বসে থাক। এটা কি শুরু করছিস তোরা? এখন কি তোরা ছোট বাচ্চা নাকি? আম্মু, আমি কিছু করিনি। আমি ভাইয়াকে বলতে গিয়েছি যে তুমি এসেছো, কিন্তু ভাইয়া আমাকে উল্টা দৌড়ানি দিচ্ছে। মামনি, তোমার কি বিশ্বাস হয় তোমার মেয়ে আমাকে কিছু না করেই শুধু তোমার খবরটা দিতে গিয়েছে? তোমার কি বিশ্বাস হয়? আমি মাত্র এখানে আসলাম, এখনো ভালোভাবে রেস্ট নিতে পারলাম না। তার আগেই তোদের বিচার শুরু করব, তাই না? তোদেরকে তো ইচ্ছা করতেছে ঘাড় ধাক্কা দিয়ে দুটোকে বাড়ি থেকে বের করে দিই। আরে ভাবি, এসব কি শুরু করলেন আপনি? ওরা ছোট্ট মানুষ, একটু একটু দুষ্টুমি করবে, তার জন্য এরকম বোকা থাকবো কি? আরে আপু, দেখেন না কি শুরু করেছে। মাত্র এখানে এসে বসলাম, তার আগে ওদের বিচার করতে হবে। মাথাটা কেমন করে খারাপ না হয় বলুন তো আপনি? আচ্ছা, হয়েছে হয়েছে, তোমার এত বিচার করতে হবে না। ওই কুত্তা, তুই যদি আমার সামনে আসিস না, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আচ্ছা, ভেবে বলছিস তো? এখানে কিন্তু ও মামনি আম্মু দুজনে আছে। দুজনের সামনে বলতেছিস যে আমি তোর সামনে যাব না। ওকে ফাইন, আমি তোর সামনে যাব না। তুই আমার সাথে কথা বলতে আসবি না এরপর থেকে, ঠিক আছে? আচ্ছা, যদি কথা বলতে আসিস একদম খুন করে ফেলবো, এটাও ভেবে রাখিস। এটা আমি কি করতেছি? ওকে যে শর্ত লাগিয়েছি সেটা তো আমার মনে নেই। রাগের মাথায় আমি কি সব বলতেছি। এটা কিন্তু ঠিক না, তুই আমার সাথে চিটিং করতেছিস। শর্তটা মাথায় রাখিস, নয়তো তোকে কি করব সেটাও ভেবে রাখিস। কিসের শর্ত আর কি মনে রাখবে? সেটা তোমার আদরের ভাগিনাকে জিজ্ঞেস করো কিসের শর্ত আর কি জন্য ওকে ভেবে রাখতে বলতেছি। মামানি, দেখছো তোমার মেয়ে কতটা বেয়াদব হয়ে গেছে? বড়দের সম্মান করতে জানে না।
ওই কুত্তা, তুই যে কতটা ভালো সেটা কি আন্টি জানে? আন্টিকে বলে দেবো সবকিছু। কথাটা বলতেই মাহিন ভাইয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম আর কিছু বলা যাবে না, উনি রাজি আছেন। বাদরটা কি করেছে রে মা, আমাকে বল। দেখ বাদরটাকে আমি কি সাজা দেই। না থাক, তেমন কিছু করে নাই। যদি কিছু করে তো আমি তোমাকে সরাসরি বলে দিব, তুমি ওর উচিত শিক্ষা দিবে, তাই না আন্টি? যদি তোকে কিছু বলে না, আমাকে বলবি, তারপর দেখবি বাদরটাকে আমি বাসা থেকে বাহির করে দেব। আদর পেয়ে একদম মাথায় চড়ে বসে আছে। আম্মু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি যথেষ্ট ভদ্র একটা ছেলে, তুমি আমাকে এভাবে পচাতে পারো না। মামুনি দেখো না কি বলতেছে আম্মু এগুলা। আরে আপু থাক না এসব, বাদ যা। তোরা দুজন তোদের রুমে যা, আমরা আমাদের মতো গল্প করি। তারপর ভাইয়া ভাইয়ার রুমে চলে গেল এবং আমি আমার রুমে চলে আসলাম। অনেক দূর জার্নি করে এসেছি তো, তাই অনেকটা ক্লান্ত লাগতেছে, কিন্তু রুমে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এই ফোনটার জন্য কি শান্তিতে একটু শুয়ে থাকতেও পারবো না? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্টু ফোন দিছে। হ্যালো জানেমান, বলো কেমন আছো, কি করো, খাইছো নি, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো নি? এই কুত্তি, শয়তানের হাড্ডি, তুই এখন কোথায় রে? তোরে হাতের কাছে পাইলে উচিত শিক্ষা দিয়ে দেব, জানিস? আরে বাবা, আমি আবার কি করলাম? তুই আমার উপর এমন ক্ষেপে আছিস কি জন্য? জানেমান, তুমি জানো না তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। দেখ, এখন একদম ন্যাকামি করবি না। তুই করতে পারলি আমার সাথে এরকম? তুই কেন করলি এরকম আমার সাথে, বলতো? উফ, আমি কি করতেছি সেটাই আমি জানি না। আর তোর কি হয়েছে? এরকম ভাবে কথা বলতেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কুত্তি, আমার বিয়ে সামনের শুক্রবার, আর তুই আমার সাথে কথা না বলে তোর বাপের বাসায় চলে গেলে, এটা কি ঠিক করেছিস তুই? তোকে যখন হাতের কাছে পাবো না, ইচ্ছা মতো ধোলাই করব। আরে জানেমান, আমি তোর বিয়েতে খুব তাড়াতাড়ি উপস্থিত হব, তুই দেখ। এবং আর আমার সাথে তোর জিজিও যাবে। মানে? মানে তোকে বুঝতে হবে না। আচ্ছা বল, তোর বিয়ে কবে আর কোন ছেলের সাথে? বললাম তো, আমার বিয়ে শুক্রবার, আর ছেলেটা ইঞ্জিনিয়ার। তুই তো জানিস আমি কত ছেলেকে প্রপোজ করেছি, কেউ রাজি হয়নি। এখন কি করব বল? এখন বাবা মায়ের পছন্দ হয় বিয়েটা করে নিতে হচ্ছে। আচ্ছা, ভালো কাজ করছিস, বাবা মায়ের লক্ষ্মী মেয়ে তুই। এখন ফোনটা রাখি, আমার বরকে একটু জ্বালিয়ে আসি। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় আর মন টিকলো না, উঠে ভাইয়ার রুমে চলে গেলাম। কিরে ভাইয়া, কার সাথে কথা বলিস এতক্ষণ ফোনে? আন্টি কি সবকিছু জানে নাকি আন্টিকে বলে দিব? আরে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলতেছি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আমি বুঝছি, এরকম পাগলামো একটু কম করে করবি। তুই কি আমার উপর রাগ দেখাচ্ছিস? আন্টি তখন কি বলেছিল মনে নাই তোর? নাকি আবার মনে করিয়ে দেব তোকে? থাকবই না, আমার সবকিছু মনে আছে, আর তোকে নতুন করে কিছু মনে করে দিতে হবে না। এখন বল, তুই কি জন্য আমার রুমে এসেছিস? কেন, তুই কি বলতে চাচ্ছিস? আমি যেন তোর রুমে না আসি, এটাই তো? তাই না? দাঁড়া, আমি আন্টিকে সব বলে দিচ্ছি। তুই যে কোনো মেয়ের সাথে কথা বলিস, আমি তোর রুমে গেলে তুই আমাকে ছাড়ি মারিস। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমার ফোনটা নিয়ে চেক করে দেখ, আমি কোনো মেয়ের সাথে কথা বললাম নাকি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম। আর তুই আমাকে এসব কি আজাইরা কথাবার্তা বলতেছিস বলতো? আচ্ছা, সব কথা বাদ, এখন বিকেলে রেডি থাকিস আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। না হলে কিন্তু তোর কি করব আমি নিজেও জানি না। আচ্ছা, ঘুরতে নিয়ে যাব। এখন তুই আমার রুম থেকে আসতে পারিস, যখন সময় হবে আমি ঠিক তোকে নিয়ে যাব। এখন প্লিজ তুই এখান থেকে যা। ও বুঝছি, আমি এখান থেকে না গেলে তুই তো আবার কথা বলতে সমস্যা হয়। আমি কোনো মেয়ের সাথে কথা বলতেছি না, কিন্তু তোকে খুব বিরক্ত লাগতেছে এই মুহূর্তে। এত বকবক করিস কেন তুই? কত দেখি। আরে আল্লাহ রে, তুই এটা কি বললি? আমি বকবক করি? আমি বাসায়, তুই কি বলতে চাস তো শুনি। আমি কিছুই বলতে চাচ্ছি না এখন, তাই তোকে ভালোই ভালোই বলছি, তুই রুম থেকে বেরিয়ে যা, নয়তো তোকে আমি এখন কি করব নিজেও জানি না। কি বললি? আমি রুম থেকে বের হব না, দেখি তুই আমাকে কি করতে পারিস।
কথাটা বলে আমি আরো এগিয়ে গেলাম। আমার এগিয়ে যাওয়া দেখে ভাইয়া আরো অনেক রেগে গেল। রেগে গিয়ে আমাকে একটা মেয়ে তার বিছানায় শুইয়ে দিল। আমাকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভাইয়া আমার উপর চড়ে বসলো। আমার হাত ভাইয়ার 2 হাত দিয়ে বিছানার মধ্যে চেপে রেখেছে। আমাকে একটু নড়াচড়া করতে দিচ্ছে না। এখন যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি তখন কেমন হবে বলতো? তুই আমাকে এত জ্বালাস কেন? তুই আমাকে কিছুই করতে পারবি না, সেটা আমি খুব ভালো করে জানি। বুঝেছিস গাধা কোথাকার? কি বললি? আমি গাধা? আমি কিছুই করতে পারি না? কিছু করলে তখন আবার আম্মুকে গিয়ে বলবি যে ভাইয়া আমাকে সর্বনাশ করে ফেলছে, আর আম্মু আমাকে বাসা থেকে বের করে দিক। আচ্ছা ভাইয়া, তুই আন্টিকে এত ভয় পাস কেন বলতো? তোর মতো আমি বেয়াদব না যে আম্মুর সাথে তর্ক করব। তাই আমি আমার আম্মুকে গোষ্ঠ ভয় পাই, আর আমি আমার আম্মুকে যথেষ্ট সম্মান করি, বুঝছিস? তুই কি বলতে চাচ্ছিস? যে আমি আমার আম্মুকে সম্মান করি না, তাই তো? তোকে আমি... কথাটা বলে শক্তি দেখাতে লাগলাম, কিন্তু ভাইয়ের শক্তির সাথে পেরে উঠলাম না। হঠাৎ করে ভাইয়া আমার মুখের কাছে তার মুখটা নিয়ে আসলেন। আমি কিছুই বুঝতেছি না, ভাইয়া হঠাৎ এমন করতেছে কেন। ভাইয়া কি যেন একটা ভেবে আবার মুখটা সরিয়ে নিলেন, কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। তাই আমি একটু মাথা উপর করে তুলে ভাইয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো ডুবিয়ে দিলাম। বেশি কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ওই কুত্তি, তুই এটা আমার সাথে কি করলি রে? আমি না তোর ভাইয়া লাগি? তোর মাথায় এসব? ছি! আমি তোকে আজকে থেকে না, অনেক ছোটবেলা থেকেই ভালোবাসি, বুঝছিস? আর আমি আমার ভালোবাসার মানুষের সাথে কি করব না করব সেটা আমার একান্ত বিষয়। এটা কখনো হয় না, বুঝছিস? তুই আমার বোন হস, অন্য কিছু না যে তোর সাথে আমি রিলেশন করব। আমি তোকে আমার বর বানাবো, এটা যে কোনো মূল্যে, কথাটা মনে রাখিস। আর যদি তোকে আমি না পাই না, আমি এই দুনিয়া ছেড়ে দিব। কথাটা বলে ভাইয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমি ভাইয়ার রুম থেকে চলে আসলাম। আজকে মনে মনে অনেক খুশি, কারণ ভালোবাসার মানুষের ঠোঁটের ছোঁয়া পেলাম। আজকে আমার অনেক দিনের স্বপ্ন এটা, কিন্তু আজকে সেটা পূরণ করে ফেললাম। কখনো ভাবতে পারিনি যে এরকম করে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আমি ভালো করে জানি ভাইয়া এত সহজে আমাকে মেনে নিবে না, এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এখন দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। সেদিনের মতো আর কিছুই হলো না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে ভাইয়ার রুমে উকি দিয়ে দেখি ভাইয়ার রুমে নেই। মনটা একদম খারাপ হয়ে গেল। মন খারাপ করে ছাদে যাচ্ছিলাম। ছাদে গিয়ে দেখি ভাইয়া এক কোণে দাঁড়িয়ে সকালটা উপভোগ করতেছে। আমি চুপি চুপি ভাইয়ার পেছনে গিয়ে ভাইয়াকে একটা খোঁটা দিলাম। আউস! কি রে, এত সকাল সকাল এখানে কি করিস? কোনো মেয়েকে দেখিস নাকি ছাদে এসে? সারাদিন তোর মাথায় কি এগুলি চলে? মাত্র ঘুম থেকে উঠলি আর এখনই শুরু করে দিলি? তোকে তো আমি... কথাটা বলে ভাইয়া আমাকে দৌড়ানি দিল, আর আমি দৌড়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আন্টি সকালবেলার নাস্তা রেডি করতেছে। আন্টি কি কি আইটেম রেডি করতেছো? তোর আর ওই বদমাস ছেলেটার পছন্দের খাবারগুলো তাই রেডি করছি। উফ, তুমি শুধু আমার জন্য আমার পছন্দের খাবার রেডি করতে, তোমার ছেলের জন্য রেডি করতে গেলে কেন? আরে মা, তার জন্য তো কিছু করতে হয়, তাই না? আমি বুঝি তো, আমাকে তুমি একটুও ভালোবাসো না, তোমার ছেলেকে এসব ভালোবাসো, তাই না আন্টি? সকাল সকাল সব কি শুরু করছিস তুই? হঠাৎ করে আম্মুর কড়া গলা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমিও হয়তো অনেকটা রেগে গেছে আমার ব্যবহারটা দেখে। এখন এখানে থাকা ঠিক হবে না। আমি চুপচাপ কনটাকে কেটে বললাম, কেটে পড়ে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুম থেকে বের হয়ে দেখি ভাইয়া যেন কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। আরে ভাইয়া, কোথায় যাচ্ছিস? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? যেভাবে সাজুগুজু করেছিস। ওই কুত্তি, তুই আমার সাথে কথা বলবি না, আমার সামনে থেকে চলে যা বলতেছি। কেন রে, আমি তোর খাই না তোর পড়ি যে তোর কথা শুনবো? তুই যেটা বলবি আমি সেটাই করব। আমার ইচ্ছে হইতেছে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার ইচ্ছে হইতেছে এখানে বক বক করি, তাই আমি করতেছি। তোর কি? দেখ, বেশি পাকামো করবি না, আমার সামনে থেকে সরে যা বলতেছি, আর আমাকে যাইতে দে। এই ভাই শোন না, তোর সাথে কথা আছে। আমার সাথে তুই এত রাগ করে কথা বলিস কেন বলতো? আচ্ছা বল শুনি, তোর কি কথা? তাড়াতাড়ি বল, আমাকে যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমার একটা বান্ধবীর বিয়ে, আর আমি এখানে আছি। বুঝতে পারছি আমি কতটা কষ্টে আছি, আমাকে একটু সাহায্য করো না।
তোর বান্ধবীর বিয়ে তোর কষ্ট হচ্ছে ব্যাপারটা বুঝলাম না। এখানে কষ্টই আছিস মানে? আমরা কি তোকে ভাত না দিয়ে না খাইয়ে রেখেছি এখানে, নাকি কোনো কিছু ত্রুটি রেখেছি যার জন্য তুই এখানে কষ্টে আছিস? কুত্তা, তুই আমার মনটা বুঝতে পারতেছিস না। আমার কতদিনের বান্ধবী, তার বিয়ে হতে যাচ্ছে, আর আমি তার বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না। এর থেকে কষ্ট আমার আর কিছু আছে তুই বল? ও, এখন বুঝতে পারতেছি তোর ব্যাপারটা কি। এখন তুই বলতে চাচ্ছিস যে আমি যেন তোকে তোর বান্ধবীর বাসায় নিয়ে যাই, আবার সেখানে তোর সাথে থাকি, এবং তোর বান্ধবীর বিয়ে শেষ হলে আমি তোকে ওইখানে নিয়ে আসি, তাই তো? আরে ভাইয়া, তুই তো দেখি মনোবিজ্ঞানী। আমার মনের সব কথা তুই বুঝে নিয়েছিস। সো সুইট ভাইয়া। দেখ, আমি তোকে ওইখানে রেখে আসতে পারি, আবার গিয়ে তোকে নিয়ে আসতে পারি, কিন্তু তোর সাথে কখনো থাকা আমার পক্ষে কখনো সম্ভব না। আমি এখানে থাকতে পারবো না। আরে ভাইয়া, তোকে থাকতে হবে না, তুই আমাকে শুধু রেখে আসবি, আবার আমি ফোন করলে তুই নিয়ে যাবি। আগে তো তুই আমার সাথে চল, তারপর দেখ থাকিস না চলে আসিস। কি রে, কি বলতেছিস ট্যাপ ট্যাপ করে? যাক, যেই কথা আছে জোরে বল, এরকম ট্যাপ ট্যাপ করে বলার কিছু নেই। আরে ভাইয়া, কই কিছু না তো। তাহলে বিকেলে যাচ্ছি আমরা। তুই কোথায় যাচ্ছিস? একটু তাড়াতাড়ি চলে আসিস। ভাইয়া আর কিছু না বলে বেরিয়ে গেল, আর আমিও তাকে আর কিছু বললাম না। আমি খুশি মনে নাচতে নাচতে গিয়ে আমার সবকিছু ব্যাগে প্যাক করতে লাগলাম। আমার খুব খুশি লাগতেছে। ভাইয়াকে ওখানে নিয়ে গিয়ে কি পরিমাণ জ্বালান টানা জ্বালাবো সেটা ভেবেই খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। কিন্তু রাগ হচ্ছে খুব। ওইখানে তো অনেক শাকচুন নিয়ে আসবে। তারা যদি আমার হবু বরের উপর নজর দেয় তো তাদেরকে আমি ইচ্ছা মতো পিটান দিব, কারণ উনি শুধু আমার। ভেবেই লজ্জা লাগতেছে। উফ। তারপর ঝট করে ভাইয়ার রুম থেকে ভাইয়া কিছু জামা কাপড় নিয়ে আসলাম, এনে আমার ব্যাগে প্যাক করে নিলাম। কারণ ভাইয়া যদি জানতে পারে যে আমি তার কাপড় সঙ্গে নিয়েছি তাহলে হয়তো রাগ করে আমার সাথে যাবে না। তার থেকে ভালো যে আমি তাকে না জানিয়ে তার কাপড়গুলো নিয়ে নিয়েছি, আর ওখানে গিয়ে যে কোনো প্রকারে তাকে আটকায় রাখবো। ভেবেই হাসি পাচ্ছে। ওইখানে গিয়ে কি কি করব আমার আর তর্স হচ্ছে না। কখন যাব বিয়ে বাড়ি? বিয়ে বাড়িতে কত মজা, শুধু খাওন আর খাওন। আজকে সময় যেন যাচ্ছেই না, শুধু বারবার উকি দিচ্ছে বাইরে কখন ভাইয়া বাড়িতে আসবে আর আমি তাকে নিয়ে বিয়ে বাড়ি যাব। কিরে, এরকম করে উকি দিচ্ছিস কেন বারবার বাইরে? আসলে আম্মু, আমার একটা বান্ধবীর বিয়ে। শুধু বান্ধবী বললেও ভুল হবে, বেস্ট ফ্রেন্ড সে আমার। আমি না গেলে নাকি সে বিয়ে করবে না। ভাইয়াকে বললাম আমাকে সেখানে নামিয়ে দিয়ে আসতে, শুধু বিয়েতে অ্যাটেন্ড করে চলে আসব। বিয়ের বাড়িতে যাবি? তুই আমাকে আগে বলবি না? না হলে তো তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে নাকি? সেই জ্ঞানটুকু তো শূন্য হয়ে গেছে, এখন মাথায় কিছুই নাই নাকি? আরে আম্মু, আমরা তো এখন যাচ্ছি না, যখন যাব যাওয়ার পথে কিছু নিয়ে যাব। তাই আমি তোমাকে এখনো কিছু বলিনি, যখন যাব তোমাকে বলবো। তারপর চুপচাপ ওখান থেকে রুমে এসে গোসলটা সেরে নিলাম। গোসল শেষ করে জামা কাপড় পাল্টিয়ে ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে গেলাম। ছাদ থেকে নেমে এসে দেখি ভাইয়া বাসার ভেতর প্রবেশ করতেছে। ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত আছে। এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, একটু রেস্ট নিক, তারপর ডিস্টার্ব করা শুরু করব। এখন ডিস্টার্ব করতে গেলে রাগ করে না যেতে পারে, আর না গেলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। একটু পর দেখলাম ভাইয়া আমার রুমে আসলো। বুঝলাম না আজকে সূর্য কোন দিকে উঠছে যে ভাইয়া আমার রুমে। তুই কি রেডি আছিস? কোথায় যাবি? তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে ওইখানে নামিয়ে দিয়ে এসে আমার কিছু কাজ আছে, সেগুলো কাজ করতে হবে। আমি বুঝতেছি না, ভাইয়া আজকে আমার সাথে এত ভালোবেসে তার উপর আবার ভদ্র হয়ে কথা বলতেছে, কি হয়েছে? ভাইয়া, তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে তো, নাকি অসুস্থ হয়ে গেছিস? কি সব আবল তাবল কথা বলতেছিস? আমার তো সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। দেখ, আমি চাই না তোর সাথে আর কোনো খারাপ ব্যবহার করতে, তাই তুইও আমার সাথে ভালোভাবে ব্যবহার করবি। আর এখন ন্যাকামো না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে নামিয়ে দিয়ে এসে আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তাই বলতেছি তাড়াতাড়ি নে, একটু লেট হলে আমি আর যাইতে পারবো না। দূর, আমি ভাবতেছি একটা আর উনি ভাবতেছে অন্যটা। তুই যতই বাহানা দেখাস না কেন, আমি তোকে ওখানে আটকে রাখবো যে কোনো প্রকারে। তারপর আমি আমার ভাইকে কিছু না বলে চুপচাপ রেডি হইলাম, কারণ বেশি কথা বললে বিপরীত হতে পারে। তাই কোনো কথা বলা ঠিক হবে না, একটু চুপচাপ বলো বেরিয়ে যাবে, পরে দেখা যাবে কি হয়। বাড়ি থেকে বেরোনোর সময় আম্মু আর আন্টিকে বলে বেরিয়ে পড়লাম ভাইয়াকে সাথে করে নিয়ে।
এখন আমার মাথায় শুধু এটাই চলছে, ভাইয়াকে ওখানে কিভাবে আটকিয়ে রাখবো। কারণ ভাইয়াকে আটকে রাখতে না পারলে আমি মজা করতে পারবো না। উফ, একটা আইডিয়া মাথায় চলে আয়, যাতে করে যেন আমি ভাইয়াকে ওখানে আটকে রাখতে পারি। ভাবতে ভাবতে গাড়ি যে কখন বিয়ের বাড়িতে উপস্থিত হয়েছে আমি টেরই পাইনি। ভাবনার জগতে এতই মগ্ন ছিলাম। নে, এসে পড়েছি, জলদি নেমে যা। এত তাড়া কিসের? তুই নেমে আমার সাথে আয়, আমাকে বাসার ভেতরে রেখে তারপর তুই যাবি। তুই কি ছোট বাচ্চা নাকি যে তুই হাঁটতে পারিস না, তোকে হাত ধরে ধরে বাসার ভেতরে নিয়ে যেতে হবে? দেখ, সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। এখন আমি চাচ্ছি না কোনো প্রকার ঝগড়া করতে। ভাই, তুই কোনো প্রকার ঝগড়া না করে আমার সাথে চলে আয়। আচ্ছা, তোর মতলবটা কি রে? তোকে দেখে বোঝা যাচ্ছে তুই কোনো না কোনো ফোন দিয়ে এঁটেছিস এখানে। দেখ, তুই আমাকে সবসময় সন্দেহ করতে পারিস না। তোকে আমি ভেতরে আসতে বলেছি, আর সবাই কিন্তু আমাদের দিকে কিরকম ভাবে তাকিয়ে আছে। আমার কিন্তু খারাপ লাগতেছে। ভাইয়া আর কিছু না বলে চুপচাপ আমার সাথে ভেতরে আসতে লাগলো। আমি ইচ্ছা করে আমার পেট থেকে শাড়িটা সরিয়ে পেট সবাইকে দেখিয়ে দেখিয়ে হাঁটতেছি। বিয়ে বাড়ি, বোঝাই তো যাচ্ছে অনেক ছেলে পেলের আনাগোনা। সবাই আমার দিকে কোন নজরে তাকিয়ে আছে, হয়তো ভাইয়া সেটা বুঝতে পারছেন। আমি পেছন করে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার রেগে মেগে আগুন। ভাইয়ার চোখের দিকে তাকানো যাচ্ছে না। মনে হয় ওই চোখ দিয়ে আগুনের শিখা এসে আমাকে শেষ করে দিবে। ভাইয়া কিছু না বলে চুপচাপ জোরে হেঁটে এসে আমার হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো। সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, তুই বিয়ের বাড়িতে এসেছিস কি সবাইকে তোর পেট দেখিয়ে বেড়াইতে? কি করব বল, আমাকে তো শাসন করার মতো কেউ নেই, তাই আমার যেটা ইচ্ছা সেটাই করব। আর তুই তো এখন চলে যাচ্ছিস, তারপর ভেবে দেখ আমি আরো কত কি করতে পারি। মানে তুই বোঝাতে যাচ্ছিস আমি এখান থেকে চলে যাওয়ার পর তুই সব ছেলের সাথে লুতুপুতু করবি, তাই তো? আমি লুতুপুতু করতে যাব কেন? তারাই তো আমাকে। থাক, ওসব কথা বলতে নি। তোর নাকি কাজ আছে, তুই চলে যা। তো তুই কি মনে করছিস তোকে পাহারা দেওয়ার জন্য আমি এখানে থাকবো? এটা কি হয়ে গেল? আমি তো ভাবলাম যে না, জেরাস ফিল করবে আর আমাকে সবার থেকে আলাদা রাখার জন্য ভাইয়া এখানে থেকে যাবে। আমার তো প্ল্যান কাজে দিল না, এখন কি করা যায়? আচ্ছা, তুই তোর মতো এনজয় কর, তোর যেটা খুশি সেটাই কর, আমার কিছু যায় আসে না, বুঝছিস? তুই যেটা ভেবেছিস সেটা কখনোই না। আর আমি এখন বাসায় যাচ্ছি। কথাটা বলে ভাইয়া চলে যেতে লাগলো। এই ভাইয়া, তুই এখানে বান্ধবীর সাথে যদি দেখা করে না যাস, তাহলে আমার বান্ধবী আমাকে ইচ্ছা মতো পিটানি দিবে। প্লিজ, আমার জন্য অন্তত তুই আমার বান্ধবীর সাথে দেখা করে যা। তুই যেমন পেতনি, তোর বান্ধবীটা ঠিক তোর থেকেও বেশি পেতনি, তাই তোর পেতনি বান্ধবীকে দেখার থেকে না দেখাই ভালো। এই যে মিস্টার, যা কিছু বলছেন একটু ভেবে চিন্তে বলবেন। আমি কিন্তু পিছনে দাঁড়িয়ে আছি। আমি অবাক হয়ে গেলাম, কারণ রুহি পেছনে দাঁড়িয়ে আর আমার এতক্ষণ ধরে ঝগড়া করতেছে। ওর দিকে আমি একটুও তাকানোর সময় পাইনি। তারপর রুহি এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। এই যে মিস্টার, কি জানি বলতেছিলেন? পেতনির বান্ধবী আরো বেশি পেতনি, তাই তাকে দেখানোর প্রয়োজন হয় না আপনার, তাই না? মানে হয়েছে কি? ভাইয়া এমন ভাবে তোতলাচ্ছিল যেটা দেখে আমি না হেসে থাকতে পারলাম না। আমি হা হা করে হেসে দিলাম। আমার হাসি দেখে ভাইয়া অনেকটা রেগে গেল, চোখ গরম করে তাকালো আমার দিকে। ভাইয়ার চোখ দেখে বোঝা যাচ্ছে যদি এই সময়ে ভাইয়া আমাকে একা পেত তাহলে ইচ্ছা মতো পিটানি দিত আমাকে। আমি আমার হাসি বন্ধ করে দিলাম এবং চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। আর ভাইয়া ভিতর মতো সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনাকে এখন আমি একটা শাস্তি দেব। যদি একটুও না বলেন তাহলে তো আপনাকে আমি পুলিশে দেব। আপনি কি জানেন আমার বাবা পুলিশ? ভাইয়া যেই শুনেছে রুহির বাবা পুলিশ, ভাইয়ার শরীর কাঁপতে লাগলো, কারণ ভাইয়া কোনোদিন পুলিশের খপ্পরে পড়েনি। ভাইয়ার এই অবস্থা দেখে আমি রুহির কানে কানে বললাম যে বেশি রকম ইয়ার্কি করিস না, পরে আবার তুই ওর ফাঁদে পড়ে বিপদে পড়বি। এখন হয়তো তোকে ভয় পাইতেছে, কারণ সত্যিটা জেনে যাবে। যখন সত্যিটা জেনে যাবে তখন তোর অবস্থা নাজেহাল করে ছেড়ে দিবে। তাই বেশি রকম পাগলামো না করে ভাইয়াকে কি করে এখানে রাখা যায় সেটা ভেবে বের কর, কারণ আমি ওকে ছাড়া
এখানে ভালো মতো থাকতে পারবো না। ইসরে, আমার বান্ধবীটা দেখে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে যে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। আমার কানে ফিসফিস করে বলল রুহি, আচ্ছা ভাইয়া, আপনাকে তেমন কোনো শাস্তি দেওয়া হবে না। আপনার শুধু কাজ হবে, আমার যেহেতু বিয়ের 3 দিনের আয়োজন, কালকে গায়ে হলুদ, পরশুদিন বিয়ে, আর আপনাকে পরশুদিন সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে হবে। মানে এটা আবার কোন ধরনের শাস্তি? আমি যেহেতু আপনাকে পেতনি বলেছি, সেহেতু আপনি হয়তো 2-1টা থাপ্পড় দিবেন আমাকে দিয়ে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। ওকে মিস্টার, আপনাকে এখানে থাকতে হবে না, তাহলে জেল হাজতে গিয়ে থাকেন এই 3 দিন। আমি আব্বুকে বলে দিচ্ছি। প্লিজ ভাইয়া, রাজি হয়ে যা না, এখানে থাকাটাই বেটার হবে। জেলে গিয়ে থাকতে পারবি না, মশার কামড়, তারপর আবার কত রকম জঘন্য মানুষ থাকে ওখানে। আমি থাকতে পারি, তবে একটা শর্ত আছে। আমি আমার মতো থাকবো, তবে আমি কারো কোনো কথায় চলতে পারবো না। আমার ইচ্ছা মতো আমি এখানে থাকবো। পরশুদিন সন্ধ্যা হলে আমি এখান থেকে চলে যাব। তারপর রুহি আমাকে আর ভাইয়াকে নিয়ে উপরে চলে গেল। ভাইয়াকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। ভাইয়া এই রুমে থাকবে আর আমি রুহি একসাথে থাকবো, কারণ আমাদের তো আলাদা মজা আছে। আমার মনে এখন লাড্ডু ফুটছে, কারণ ভাইয়াকে এই 3 দিনে এত পরিমাণ জ্বালাবো, যেটা হয়তো এই 3 দিন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। সেদিন রাতে আর কোনো মজা হলো না, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ভাইয়ার রুমে গিয়ে দেখি ভাইয়া এখনো ঘুমিয়ে আছে। ভাইয়ার ঘুমানোর স্টাইলটা অনেক মজাদার, কেমন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। এই ভাইয়া, সকাল হয়ে গেছে, উঠে পড়। দেখ, ডিস্টার্ব করবি না, সকাল সকাল। আমি পরে উঠবো, এখন পারবো না। এটা কিন্তু তোর বাসা না, আমার বাসা না যে তোর ইচ্ছা মতো ঘুম থেকে উঠবি। এটা বিয়ে বাড়ি, উঠে পড়। তারপর ভাইয়া ঘুম থেকে উঠে পড়লো। ভাইয়ার রুম থেকে বেরিয়ে এসে দেখি রুহি বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে এই ছেলেটাই কি আমার হবু জিজু হতে চলেছে? তুই কি করে বুঝতে পারলি? আরে তুই যার জন্য এত কিছু করতেছিস, আর এটা তো সামান্য ব্যাপার, সেটা কি আমি বুঝতে পারবো না? না, সেটা বলিনি, কিন্তু আমি তো তেমন এখনো। সরাসরি বলে দে, ঝামেলা না করে, বুঝেছিস? তাহলেই বেটার হবে। থুর পাগলি মেয়ে, এত সহজে বললে তো মজাই পাবো না, একটু বাজিয়ে দেখি কি হয়। ভালো কথা, তোর যা মন চায় পরে পস্তাবি, দেখে নিস। ওই কুত্তি, তুই আমার বান্ধবী নাকি ওর, বুঝতেছি না। সত্যি কথাটাই বললাম, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবি, না হলে পরে আবার পস্তাতে হবে। আমি এরকম কিছু করব না যাতে আমাকে পস্তাতে হয়, বুঝছিস? ওকে, এখানে বকবক না করে চলেন, নিচে যাই, নাস্তা রেডি হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের কথার মাঝে ভাইয়া চলে আসলো। তো মিস্টার, রাতে ঘুম কেমন হলো আমাদের বাসায়? বেশ ভালোই, কিন্তু সকাল সকাল একটা শাকচুন্নির জন্য ঘুমটা চলে গেল। তুই কি কথাটা আমাকে মিন করে বলতেছিস? আমি কাউকে মিন করে কথাটা বলতেছি না। যদি কারো গায়ে লেগে থাকে তো সেটা আমি কি করব? দেখ, ভালো হবে না বলছি, সাবধান হয়ে যা। আমি তো সব সময় সাবধানে থাকি, তুই একটু সাবধানে থাকিস, তাহলেই হবে। উফ, এইভাবে যখন করার কি আছে? বুঝতে চাই না, আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে, আর আমরা এখানে ঝগড়া করতেছি। এটা কি ঠিক বলো? ওদের অসম্মান করা হচ্ছে। তোকে তো আমি দেখে নেব পরে। তারপর সবাই মিলে একসাথে নাস্তা সেরে নিলাম। যেহেতু নাস্তা করা শেষ, এখন যে যার রুমে যার যার মতো বসে আড্ডা দিতেছে। আমি, রুহি, মাহিন ভাইয়া আরো কয়েকজন মেয়ে ছেলে মিলে ছাদে চলে গেলাম। সবাই ছাদে বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডার মাঝে হঠাৎ মাহিন ভাইয়া একটা কথা বলে উঠল। সবাই মাহিন ভাইয়ার দিকে তাকিয়ে রইল। আরে, আমি কি কিছু ভুল বললাম যার জন্য সবাই আমার দিকে তাকিয়ে আছেন? আপনার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? দেখতেছেন তো সবাই এখানে আড্ডা দিতেছি, আপনার এই ধরনের কথা বলার কি দরকার ছিল? তুই একদম ন্যাকামি করবি না, কারণ কাজটা তুই করছিস। মানে আমি আবার কি করলাম? তুই আমাকে চোখ মারলি কেন? কি? মাহিন ভাইয়ের এ ধরনের কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সত্যি আমি মাহিন ভাইয়াকে চোখ মারিনি। তুই কিন্তু এখন আমাকে মিথ্যা অপবাদ দিতেছিস, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই তো দেখতেছিস আমি কখনো ওরে চোখ মারলাম? ও হুদাই বলতেছে আমি নাকি ওরে চোখ মারছি। ওকে, আমার দেখার ভুল হয়েছে,
এখন মাফ করে দে, সবার সাথে আড্ডা দে, আমি নিচে যাচ্ছি। ভাইয়া কথাটা বলে আর এক মুহূর্তও সেখানে বসে থাকলো না, উঠে চলে গেল নিচে। এটা কি হলো? সব তোমার মাথার উপর দিয়ে গেল। আমি তোরে কিছু করিনি। সেটা তুই ভালো জানিস, এখন চুপচাপ থাক। আমি আর কিছু না বলে মন খারাপ করে ওদের সাথে বসে রইলাম। ওরা অনেক হাসি খুশি করে আড্ডা দিচ্ছে, আর আমি গোমরা মুখ করে বসে আছি। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। ছাদে প্রচুর রোদ, আর থাকা যাচ্ছে না, তাই সবাই নিচে চলে আসলাম। নিচে এসে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কি হচ্ছে নিচে? আমার মাথা ঘুরাইতেছে। যে ছেলে ওইখানে খারাপ ব্যবহার করলো আর এখানে এসে মধুর হাসি হাসতেছে, ব্যাপার কি? আমি নিচে তাকিয়ে দেখি ভাই একটা মেয়ের সাথে বসে আড্ডা দিতেছে, হেসে হেসে কথা বলতেছেন, যেটা দেখে আমার প্রচুর রাগ উঠে গেল। তাই নিজেকে আর সামলে রাখতে পারলাম না, ভাইয়ের পেছনে গিয়ে দাঁড়িয়েছি। ভাইয়ের মাথায় চাটি মেরে দিলাম। হঠাৎ করে মেরেছি তাই ভাইয়া হকচকিয়ে উঠল। পিছনে তাকিয়ে দেখে আমি। ভাইয়ের সাথে বসে থাকা মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? তুই আমার মাথায় চাটি মারলি কেন? মেরেছি, বেশ করেছি। তোর না মন খারাপ, মাথা ব্যথা করতেছে? তাহলে তুই এখানে কেন, রুমে না কেন? সেটা একান্তই আমার ব্যাপার। তোকে কি সবকিছু বলে আমাকে করতে হবে? যদি বলি তাই? আমাকে না বলে কিছু করতে পারবি না তুই? তাহলে তোর ভাবনা চিন্তা মাথা থেকে তাড়িয়ে দেই, কারণ আমি তোর কোনো কথা শুনতে এখানে থাকতে রাজি হইনি। শুধু তোর বান্ধবীর কথা রাখতে গিয়ে আমি এখানে ভাবতেছি, তাই বেশি রকম ন্যাকামো করবি না। তাহলে কিন্তু আমি তোর বান্ধবীর কথা প্রত্যাখ্যান করে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। ভাইয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে। এগুলো ভাইয়ার দিকে তাকিয়ে দেখি প্রচুর ভাবে রেগে আছে। বুঝতে পারতেছি না এত রেগে যাওয়ার কি আছে, বুঝতে পারছি না এখন আমি কি করব। তোমাকে মনের গহীন থেকে চেয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। কিন্তু এমন একদিন আসবে যখন তুমি আমাকে চাইবে, আমিও তোমাকে পাত্তা দেব না। সেদিন আমিও ইচ্ছা মতো তোমাকে কথা শোনাবো, কিছুই বলতে পারবি না। এই যে আজকে আমি যেমন তোকে কিছু বলতে পারছি না, কিন্তু মনের ভেতর কষ্টটা জমে জমে পাহাড় হয়ে যাচ্ছে। ভেবেচিন্তে কথাটা বলিস কিন্তু। এরপর থেকে তুই আমাকে কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবি না বা নাক গলাবি না, তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে। আরে আমার চোখের সামনে থেকে দূর হতো। তোর যেটা করে সেটাই কর, কারণ বিয়ের বাড়িটা তোর বান্ধবীর, আমার না। যদি এমনটা হতো যে পিয়ার বাড়িটা আমার বন্ধুর, তাহলে আমি না হয় তোকে দেখে রাখতাম। কিন্তু আচ্ছা, এসব বাদ দে, আমি গেলাম। তারপর ভাই এখান থেকে চলে গেল, কিন্তু মেয়েটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে। ওই শাকচুনি, তুই কে বে? তুই আমার হবু বড়র উপর নজর দিয়েছিস? তোর এত দেমাক কিসের, যেখানে মাহিন তোকে পাত্তা দিচ্ছে না আর তুই বকবক করছিস কেন? মেয়েটার কথা আমার সহ্য হলো না, তাই আমি দূরে গিয়ে মেয়েটার চুল ধরে ইচ্ছা মতো টানাটানি করতে লাগলাম। অনেকগুলো চুল ছেড়ে ফেলেছি মেয়েটার। মেয়েটা ব্যথা সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করতে লাগলো। উপস্থিত যত লোক ছিল বিয়ে বাড়িতে সবাই চারদিকে ঘিরে দাঁড়িয়ে রইল। আমরা দুজনের মাঝে আর আমার বান্ধবী রুহি এসে আমাদের দুজনকে আলাদা করে দিল। এটা কিন্তু বিয়ে বাড়ির কার, তাও আমার বিয়ে, তোদের মাঝে কি এই জ্ঞানটুকু নেই? সত্যি আমার ভাবতে অবাক লাগতেছে তোদের দুজনের এমন ব্যবহার দেখে। আমি কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে বিছানার উপর শুয়ে পড়লাম। বালিশে মুখ বুজে দিয়ে কান্না করতে লাগলাম। কেন আমি এমন করতেছি? সে তো আমাকে চায় না, তাহলে আমি কেন তাকে জোর করে পেতে চাচ্ছি? আমি হয়তো ভুলে গেছি জোর করে ভালোবাসা হয় না। বেশ কিছুক্ষণ ধরে কান্না করে যাচ্ছি। হঠাৎ করে দরজায় কে জানি ধাক্কা দিতে লাগলো, তাই বিছানা থেকে উঠে চোখের পানি মুছে দিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে তো আমি অবাক, দেখি দরজার সামনে ভাইয়া দাঁড়িয়ে আছে, তাও আবার চোখে মুখে অনেকটা ভয়ের ছাপ। বুঝতে পারছি হয়তো ভেবেছে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি দরজা খুলে দেওয়া মাত্রই ভাইয়া রুমে প্রবেশ করে নিল। এটা বিয়ের বাড়ি, তোর মাথায় আছে? এরকম কাজ করার কি দরকার ছিল শুনি? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। কিরে, কথা বলিস না কি জন্যে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দে। তুই এমনটা কি জন্য করলি? এটা বিয়ের বাড়ি।
আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। তুমি আমার রুম থেকে চলে যাও। বেশি বকবক করবি না, ঠাটিয়ে থাপ্পড় মারবো। চিনিস তুই আমাকে? তোকে সেই পিচ্চি কাল থেকে চিনি, নতুন করে আবার কি চিনবো? হ্যাঁ, কত বড় সাহস হয়েছে আবার মুখে মুখে তর্ক করিস আমার সাথে? 100 বার তর্ক করব, তাতে তোর কি? আমার সামনে থেকে চলে যা বলতেছি। একদম ন্যাকা ষষ্ঠী সাজতে যাবি না। আমার যা ইচ্ছে আমি তাই করব। তুই তো একটু আগে বলে এসেছিস, তাহলে এখন আবার? তাই বলে তুই যা খুশি তাই করে বেড়াবি? যদি এই কথাগুলো আন্টির কানে যায়, আন্টি তো আমাকে প্রশ্ন করবে, আর তার জবাবদিহিতা করতে হবে আমাকে। তুই যেটা ভেবে ভয় পাইতেছিস সেরকম মেয়ে আমি না। আমি কখনো নিজের ক্ষতি করব না, তাই তুই নিশ্চিন্তে ঘুমাতে পারিস। কালকে বিয়ে, আজকে না ঘুমাতে পারলে কালকে তুই আবার মেয়েটাকে দেখতে পাবি না, কারোর সাথে কথা বলতে পারবি না। কত সুন্দরী সুন্দরী মেয়ে আসবে বিয়ে বাড়িতে, তাদের সাথে আপনার লাইন ক্লিয়ার করে নিস। সেটা তোকে বলতে হবে না, আমারটা আমি দেখে নিব। তোরটা তুই দেখ, এখন ঘুমিয়ে পড়। আমি তো ঘুমিয়ে পড়বো, তোকে বলতে হবে না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তাহলে আমার ঘুম চলে আসবে। ওকে, যাচ্ছি, তবে নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, তাহলে তোকে তো আমি। কথাটা বলতে বলতে ভাইয়া রুম থেকে বের হতে নিলেই আমি ভাইয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বাহির করে দিয়ে রুমের দরজা বন্ধ করে নিলাম। তোর বক বক শোনার আমার সময় নেই, ঘুম পাচ্ছে খুব, ঘুমাবো। গুড নাইট। একটু একটু হলেও আমার প্রতি তোর টান তৈরি হচ্ছে, কালকে দেখ কি হয়। পরের দিন হালকা রোদের ঝিলিক মুখের উপর পড়তেই ঘুমটা চলে গেল। বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে, বিয়ে বাড়ি বলে কথা, মেহমান দিয়ে ভর্তি বাড়ি। সবাই যে যার মতো গল্প করতেছে, আড্ডা দিতেছে। তাই আমি আর রুমে শুয়ে না থেকে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি অনেক লোকজনের সমাগম। পিচ্চি ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতে চায়, তাদের মাঝে অন্যরকম একটা আনন্দ হচ্ছে। আমরা ছোট থাকতে এরকম করতাম, সেই দিনগুলোর কথা এখনো মনে পড়তেছে। আমাদেরকে যখন আমাদের বাবা মা কোনো বিয়ে বাড়িতে নিয়ে যেত, আর সেইখান থেকে যত পিচ্চি পোলাপান ছিল সবার সাথে আড্ডায় মেতে উঠতাম, আর এদের মতো দৌড়াদৌড়ি করতাম। কিন্তু এখন আর সেই দিনগুলো নেই। বয়সের সাথে সাথে মানুষের রুচিগুলোর পরিবর্তন আসে। ছোটবেলার এত কষ্ট ছিল না, ছিল না না পাওয়ার বেদনা বা যন্ত্রণা, এরকম কোনো অনুভূতি ছিল না। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তার সাথে অনেক কিছু জড়িত থাকে। ছোটবেলায় আমরা ভাবতাম কবে বড় হব, বড় হয়ে বিয়ে করব, তারপর শ্বশুর বাড়ি যাব, কত মজা করব, আনন্দ করব। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড়দের মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। আর এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের ভাবনা ছোটদের মতো কেউ সুখী হতে পারে না। আর ছোটবেলার সেই স্মৃতিগুলো আমাদের জীবনের সাথে রয়ে যায়, কখনো ভোলা সম্ভব হয় না সেই স্মৃতিগুলো। আনমনা হয়ে কথাগুলো ভাবতেছি আর হাঁটতেছি, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কেউ আমাকে পেছন থেকে আমার হাতটা ধরে ফেলে, আর আমি অল্পতেই বেঁচে যাই। আমি চোখ বন্ধ করে রয়েছি। আমি তো ভেবে নিয়েছি এই হয়তো আমার নাক মুখ ফেটে গেল, হয়তো এখন আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমাকে কে ধরে ফেললো সেটা দেখার জন্য পিছনে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা ছেলে আমার হাতটা ধরে আছে, আর মুখে হাসি রেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভুরু দুটো কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে, কেমন মায়াবী চোখে। এই যে মেয়ে, দেখে শুনে হাঁটতে পারেন না, চোখ কি বাসায় রেখে আসছেন নাকি? এই যে মিয়া ভাই, কাকে কি বলতেছেন? দেখতে তো পাচ্ছেন আমার চোখ দুটো আমার যেখানে থাকার কথা সেখানেই আছে। আপনি কি আপনার চোখ বাসায় রেখে এসেছেন নাকি? কি ভুলভাল কথাবার্তা বলতেছেন বুঝতেছি না। কি ঝগড়াটে মেয়ে রে বাবা, কোথায় ধন্যবাদ দেবে আমাকে, তা না করে উল্টো আমাকে ঝাড়ি দিচ্ছে। আমি ঝগড়াটে মেয়ে? এই মিয়া, কি বলতেছেন? আমি আপনার সাথে ঝগড়া করেছি তাই না? আপনার সাহস কত বড়, আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বলেন? আপনি জানেন আমি কে? আরে আমি কখন বললাম? আপনি কি মনে করেন আমি কানে কম শুনি? আমি কানে ঠিক শুনি, তাই মিথ্যা বলার চেষ্টা করবেন না, বুঝছেন? বুঝলাম, আবার কেরাসও খাইলাম। মানে কি বললেন? জোরে বলেন। কিছু না, বাই। ছেলেটা চলে গেল। আমি ওর নিচে না গিয়ে রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। এইদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি অনেক লোকের কোলাহল, সবাই বিয়ে বাড়ি নানা ধরনের কাজে ব্যস্ত। আমি শুধু একমাত্র ব্যক্তি যে কোনো কাজ করতে চাই না, শুধু হুদাই ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজকাম নাই। আমি কোনো কাজকাম নাই, তাই শুধু ঘুরে ঘুরে বাড়িটা পরিদর্শন করতেছি, কোথায় কিভাবে বাড়িটা সাজাচ্ছে, কোন দিকটা সব থেকে সুন্দর লাগতেছে, আমি শুধু এটাই ফলো করতেছি।
আর কোন দিকে আমার খেয়াল নেই। পিচি পোলাপানগুলো দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, একা একাই ঘুরতেছি। এখানে তো আমি তেমন কাউকে চিনি না, আর যার ফলে এখানে নিজেকে এতিমেতি মনে হচ্ছে। চুপচাপ এক সাইডে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছু স্যাড সং ছিল, সেগুলো চালু করে শুনতেছি। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে বিয়ে বাড়িতে এসে স্যাড সং শোনা। আমি বেশ মনোরম পরিবেশ, অনেক ভালো লাগতেছে পরিবেশটা। সকালবেলা রোদের ঝিলিক, মৃদু বাতাস, আর আমি গাছের ছায়ায় বসে আছি। সবকিছু মিলিয়ে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। হঠাৎ করে একটা মেয়েরই কণ্ঠ ভেসে এলো আমার কানে। এই যে মিস্টার, ছ্যাঁকা খেয়েছেন বুঝি? মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আজব ব্যাপার, আমি এখনো প্রেম করলাম না, আবার ছ্যাঁকা খাইলাম কবে? তার থেকে বড় কথা হলো, মেয়েটাকে আমি যেখানে বসে আছি সেখানে তো কাউকে আসার কথা না। এইখানে নির্জন একটা পরিবেশে বসে যেভাবে স্যাড সং শুনতেছেন, যে কেউ বুঝতে পারবে। আপনার এমনটা কেন মনে হলো, আমি কি জানতে পারি? সেটা আমি বলতে যাব কেন? আপনার গান প্রমাণ দিচ্ছে। সেটা নতুন করে বলার কি আছে? আপনাদের মতো কিছু মেয়ের জন্য আজকে দেশটার এই অবস্থা, বুঝতে পারছেন? এই যে মিস্টার, নিজের মুখে একটু সামাল দিয়ে কথাগুলো বলবেন, বুঝছেন? তাহলে আপনি কিছু না জেনে না শুনে হঠাৎ এরকম একটা মন্তব্য করার কারণ কি? না, আমার জানা মতে যারা ছ্যাঁকা খায় তারাই তো স্যাড সং শোনে, তাই না? আজব বাংলাদেশি, আজব আমজনতা। স্যাড সং শুনলে কি প্রেমে চাকা খেতে হয়? এই যে মিস, শুনেন আমি কি বলি। স্যাড সং শুধু চাকাগোরদের জন্য নয় শাখা। কিছু মানুষের ভালো লাগে তাই তারা শুনে। আমি যে একা শুনি তা না। এরকম আমার মতো হাজারো ছেলে পাবেন যারা প্রেমে চাকা না খেয়ে কেউ স্যাড সং শুনতে পছন্দ করে। নিজেকে নিয়ে আপনি এত অহংকার করেন? আপনি আমার একটা ভুল মন্তব্য করলেন। আমি আপনাকে কি বোঝাতে চাইছি আর আপনি কি বুঝলেন? আমি আপনাকে পরে দেখে নেব, কথাটা মাইন্ডে রাখেন। কথাটা বলে মেয়েটা হনহন করে চলে গেল। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। এ কেমন বিপদে পড়লাম। মানুষকে ভালো কিছু বলতেও নেই, ভালো কিছু বললে নাকি সেটা আবার অহংকার দেখানো হয়। আজব মানুষ, আজব পৃথিবী, আজব বাংলাদেশ। আমি ওর ওইখানে বসে না থেকে ওইখান থেকে উঠে বাসার ভিতরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি, কথা ভাবতেছি, মেয়েটা যে কথাগুলো বলে গেল। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কিছু জানে না, শোনে না, বোঝে না, হঠাৎ রিয়াকশন করে বুঝলাম না, আজব ধরনের মেয়ে। হাঁটতে হাঁটতে ওর বাসার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে তো আমি বেশ বড়সড় অবাক যে মেয়েটা আমার সাথে একটু আগে তর্ক করে আসলো, সেই মেয়েটা একটা ছেলেকে আমাকে দেখিয়ে দিচ্ছে। বুঝলাম না ব্যাপারটা কি। আমি ওই দিকে ভ্রুক্ষেপ না করে আমাকে যে রুমটা দেখিয়ে দেওয়া ছিল থাকার জন্য, আমি সেই রুমে চলে গেলাম। রুমের ভিতরে গিয়ে দেখি শাকচুনিটা বসে আছে। আমি ফ্রেশ হয়ে এসে ভাইকে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না, তাই ভাইয়ের রুমে এসে বসে আছি। এখন তার দেখা মিলল। কোথায় গেছিল জনাব জানি না, হঠাৎ করে রুমের ভেতর প্রবেশ করলো। এই যে মিস্টার ভাইয়া, এটা কিন্তু তোমার এলাকা না যে যেখানে খুশি সেখানে চলে যাবে। আমি কি তোর মতো বাচ্চা নাকি যে আমি কিছু জানি না, চিনি না? দেখ, এখন তোর সাথে কোনো প্রকার তর্ক করার আমার ইচ্ছা নাই। নিচে আয়, নাস্তা করতে হবে। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর মহাশয় নিরুদ্দেশ হয়ে গেছে। আমি একটু বাইরে গেছিলাম পরিবেশটা দেখার জন্য। পরিবেশটা বেশ ভালোই আছে, কিন্তু কিন্তু কি? কিছু না, চল নিচে যাই, নাস্তা করে আসি, তারপর গল্প করব। ওকে কথাগুলো বলা ঠিক হবে না, কোথায় গিয়ে ঝগড়া লাগাই দিবে। তারপর ভাইয়া সহ নিচে আসলাম। নিচে এসে দেখি সবাই যে যার মতো আড্ডা দিতেছে। আমরা গিয়ে সবাই নাস্তা করে নিলাম। চলো সবাই একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। তারপর তো আর আমি তোমাদের সাথে আড্ডা দিতে পারবো না। আজকে থেকে আমি আমার ইচ্ছা মতো চলতে পারবো না, কারণ আমি এখন থেকে পরাধীন। এতদিন স্বাধীন ছিলাম। কি করবি বল, এটাই মেয়েদের জীবন। কেউ যুদ্ধ করে স্বাধীন হয়, আর আমরা ইচ্ছে করে পরাধীন হই।
সেটা পুরোটা নির্ভর করে তোমাদের উপর। কারণ তোমরা যদি তোমাদের স্বামীদের সাথে ভালো ব্যবহার করো, কখনো তোমাদের স্বামী তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আর ছেলেদের একটু রাগ বেশি হয়, তো তার সাথে যদি তোমার তাল মিলিয়ে ঝগড়া শুরু করে দাও, তাহলে তো সমস্যা। ছেলেরা বুঝি ধোয়া তুলসী পাতা, তাদের কোনো দোষ থাকে না? আমি কি একবারও বলছি যে ছেলেদের কোনো দোষ থাকে না? বলতে হয় না, তোর কথায় বোঝা যাচ্ছে তুই কি বলছিস। দেখ, আজকে আমার বিয়ে, অন্তত আজকে তোরা ঝগড়াটা বন্ধ করে রাখ। কালকে বাসায় গিয়ে দুজনে ঝগড়া করে নিস। আজকে অন্তত দুজন ভালো থাক। তারপর শুধু আড্ডা হলো, আর কোনো প্রকার ঝগড়া করলাম না দুজনে, কারণ নিজে একটা মান সম্মানের ব্যাপার আছে। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। বর পক্ষ নাকি বিকাল 5টায় আসবে, তাই সবাই রুমে চলে আসলাম। বিয়ে বাড়িতে অনেক মেয়ে এসেছে, যে যার মতো সাজতে লেগে গেল। বিয়ে বাড়ি বলে কথা, মেয়েরা যদি না সাজে তাহলে কি বিয়েটা জমবে নাকি? আমি নীল শাড়ি পরলাম, নীল শাড়ির সাথে ম্যাচিং করা নীল ব্লাউজ পরলাম, কপালে ছোট একটা টিপ দিলাম, 2 হাত ভর্তি নীল চুড়ি, চুলগুলো এক সাইড দিয়ে ছেড়ে দিলাম। আমি ইচ্ছে করে নাভি বের করে রাখলাম, শাড়িটা নাভির এক সাইড দিয়ে পরে নিলাম। শাড়ির কুচিগুলো অনেকটা নিচে গুজে দিলাম, যাতে করে সম্পূর্ণ পেটটা দেখা যায়। এসব করতেছি তারও অন্যতম কারণ আছে। কারণ ছাড়া তো আর আমি এমনি এসব করতেছি না। কোনো মেয়ে তো আর ইচ্ছে করে তার পেট নাভি অন্য ছেলেকে দেখে বেড়াবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য আমি করতেছি। কারণটা আবার পরে বলবো, এখন বের হই। আর কিছুক্ষণ বাদেই বরপক্ষ চলে আসবে। রুহির বিয়ে একটা কমিউনিটি সেন্টারে হবে, সেখানে একটু পরেই আমরা সবাই চলে যাব। তাই সবাই রেডি হচ্ছে, কিন্তু আমার মাহিন বাবু কই? এখনো তো তাকে দেখতে পেলাম না। উফ, সবাই তো একে একে গাড়িতে উঠে যাচ্ছে, কিন্তু মাহিন বাবু কই তা তো দেখতে পাচ্ছি না। বাধ্য হয়ে আমি রুহির সাথে গিয়ে রুহির পাশে বসে পড়লাম। মাহিন বাবুকে আর দেখা হলো না। এই কষ্ট আমি কারে দেখাবো? প্রিয় মানুষটার মুখটাই দেখতে পারলাম না। কিরে, এইভাবে মুখ গোমড়া করে আছিস কেন? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার তো মুখ গোমড়া করে থাকার কথা, কিন্তু আমি তো খুশি আছি। কিন্তু তুই মুখ গোমড়া করে আছিস কি জন্যে? আর বলিস না, তোর জিজুর মুখটাই দেখতে পেলাম না, মনটাই খারাপ হয়ে গেল। কুত্তি কোথাকার, তুই কি আমাকে, তুই তো পেয়ে যাচ্ছিস, কিন্তু আমি পাবো কি না টেনশনে মরে যাচ্ছি। আর একটা কথা, আজকে কিন্তু তোকে সেই হট লাগতেছে। জানিস, যে কোনো ছেলেই ক্রাশ খাবে। আজকে কত ছেলে তোকে দেখে আহত নিহত হবে বুঝতেই পারতেছি না। দেখ, একদম ফাজলামি করবি না। আজকে তোর বিয়ে, নয়তো তোকে এতক্ষণে মেরে তক্তা বানিয়ে দিতাম। এই জন্যই তো যত খুশি তত তোকে পচাচ্ছি। আমি জানি তো তুই আজকে আমার কিছুই করতে পারবি না। পরে আমি যত খুশি তত তোকে পচাতে পারবো। আজকে তো তোদের বাসর রাত, কত কি হবে, আমার যে কবে হবে। চিন্তা করিস না, আমি হবু জিজুকে বলে দেব তোকে আজকে একটু আদর করে দিতে, যাতে যেন আমার সাথে সাথে তোর বাসর রাতটা হয়ে যায়। বক বক করিস না, পরে কথা বলার শক্তি হারিয়ে ফেলবি। চুপচাপ থাক। বেশ কিছুক্ষণ পরে আমরা সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছালাম। সবাই হই হুল্লোড় করতে লাগলো। আমরা সব মেয়েরা এক সাইডে চলে আসলাম, আর ছেলেরা এক সাইডে চলে গেল। আমার চোখ শুধু খুঁজতেছে মাহিনকে, কিন্তু মাহিন তো এখানে নেই। তাহলে কি মাহিন ভাই এখানে আসে নাই, নাকি আসলে তো আমার চোখে একবার হলেও পড়তো। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, যদি ভাইয়া না আসে তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। আরে এইদিকে সবাই গেল কোথায়? বাসায় দেখি কেউ নাই। বেশ বড়সড় অবাক হয়ে গেলাম। বিয়ে বাড়িতে অথচ কেউ নেই, ব্যাপার কি? কোনো অঘটন ঘটল না তো আবার বাসায়? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। না, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না, তাই বাসা থেকে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি গেটে দারোয়ান আছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি দারোয়ানের কাছে চলে গেলাম। আচ্ছা আঙ্কেল, বাসায় কি কিছু হয়েছে? বাসায় তো কেউ নেই। কি বলো বাবা, তুমি জানো না সবাই তো কমিউনিটি সেন্টারে চলে গেছে, আর তুমি এখনো বাসায় আছো কি জন্য? সবাই তো একটু আগে চলে গেল, হয়তো এতক্ষণে সেখানে পৌঁছে গেছে। আমি তো ভাবছিলাম বিয়েটা হয়তো বাড়ির মধ্যেই হবে। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হলো। বড়লোক মানুষ বাড়ি সাজাইছে আর কমিউনিটি সেন্টার ভাড়া করেছে, তবে সব কিছু সেখানেই হবে। সব কিছুর আয়োজন সেখানেই হয়েছে।
আঙ্কেল আমি তো জানি না তারা কোথায় গেছে, আমাকে কি অ্যাড্রেসটা দেওয়া যাবে? এরপর দারোয়ান আঙ্কেলের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে গন্তব্যস্থানে উদ্দেশ্যে রওনা দিলাম। বেশিক্ষণ লাগলো না, অল্প কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সিওয়ালা আমাকে সেখানে নিয়ে গিয়ে নামিয়ে দিলেন। অনেক সুন্দর করে কমিউনিটি সেন্টারটা সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আমি তো এখানে তেমন কাউকে চিনি না। আমি চুপচাপ ভেতরের দিকে যাচ্ছি। আমি ভিতরে গিয়ে দেখি দীপা সব ছেলেদের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাকে অনেক সুন্দর লাগতেছে, সুন্দর করে সেজেছে, নতুন শাড়ি পরেছে, সবকিছু ম্যাচিং। হঠাৎ করে আমার চোখ আটকে গেল তার পেটের দিকে। আমার মাথা পুরা গরম হয়ে গেছে। সব ছেলেরা কেমন লালসা দৃষ্টিতে তার কয়টার দিকে তাকিয়ে আছে। আর মেম সাহেব সবাইকে কি সুন্দর মজা দিচ্ছে। যেভাবে মজা নিচ্ছেন মনে হয় এটা পতিতা তলায়। আর এইখানের পতিতা মেম সাহেব নিজের ট্রাক্টর কন্ট্রোল করতে পারলাম না, এমনিতে মাথা গরম হয়ে আছে। তার উপর এখানে এসেছে এটা দেখতে চাই। রাগটা দ্বিগুণ হয়ে গেল, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। খুব দ্রুত পায়ে হেঁটে দীপার কাছে চলে গেলাম আর দীপার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে একটা রুমের ভেতরে নিয়ে যেতে লাগলাম। আমার কিছু ভালো লাগছে না, তাই আমি সবার সাথে পরিচিত হওয়ার জন্য কিছু ছেলেদের সাথে কথা বলতেছিলাম। হঠাৎ করে ভাইয়া কোথা থেকে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরে টানতে টানতে একটা রুমের ভেতর নিয়ে যেতে লাগলো। আরে ভাই কি হয়েছে, এমন করতেছিস কেন সবার সামনে? আমার কথা মনে হয় ভাইয়ের কান অব্দি পৌঁছাচ্ছে না। ভাইয়া আমাকে একটা শ্রান্ত একটা রুমের ভেতর নিয়ে গেল এবং দরজা রুমের ভেতর থেকে বন্ধ করে দিল, যাতে কেউ এই রুমে আসতে না পারে। ভাইয়া আমাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। ভাইয়া কোনো কথা বলতেছে না। ভাইয়া আমাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে ভাইয়া তার টি শার্টের বোতাম খুলতে লাগলো। আই ভাইয়া কি করতেছিস, পাগল হয়ে গেলি নাকি? এটা কিন্তু বিয়ে বাড়ি, কথাটা মাথায় রাখিস। প্লিজ এরকম কিছু করিস না। ভাইয়া আমার কথা শুনতেছে না। ভাইয়া গা থেকে শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল আর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমার বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে দিল। আমি ভাইয়াকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু শক্তির সাথে পেরে উঠতে পারছিলাম না। ভাইয়া ক্রমশভাবে আমাকে ভোগ করতে চেয়েছে। আমি অনেকটা ভয় পেয়ে কান্না করতে লাগলাম, কিন্তু তাও আমাকে ভাইয়া ছেড়ে দিচ্ছে না। ভাইয়ার তার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে এক করে দিল। আমি আর কোনো কথা বলতে পারতেছি না। আমি যতই কথা বলতেছি আমার মুখ থেকে শুধু শব্দটা বের হচ্ছে। ভাইয়া আস্তে আস্তে আমাকে অর্ধনগ্ন করে ফেললো। আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম। বাইরে থেকে কয়েকজন এসে দরজা ধাক্কাধাক্কি করতে লাগলো, কিন্তু ভাইয়া সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ভাইয়া আমাকে তার ইচ্ছা মতো ভোগ করে নিল। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি তাকে এতটা ভালোবাসি, সে আমাকে এইভাবে নির্যাতন করবে। আর আমি কি এমন ভুল করেছি যার জন্য আমাকে এইভাবে ভোগ করতে হলো? আমাকে বললেই তো হতো, আমি আমার সব কিছু উজাড় করে দিতাম। আমি কোনো কিছু না বলে চুপচাপ কান্না করে যাচ্ছি। সবার সামনে পুরো পেট উলঙ্গ করে রাখা কি তোর ফ্যাশন, নাকি তুই সব ছেলের ভোগ্যপণ্য, কোনটা? আমি শুধু হা করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া এসব কি বলতেছে? এতই যখন শখ অন্যকে তোর পেট দেখিয়ে বেড়াবি, তাহলে এইরকম হালকা কিছু দিয়ে শরীর ঢেকে রাখার কি আছে? সবকিছু খুলে সবার সামনে গিয়ে দাঁড়াতেই তাহলে তো ভালো হতো। আমি কখনো ভাবতে পারিনি যে ভাইয়া আমার সাথে এরকম ব্যবহার করবে, তাও আবার একটা বিয়ে বাড়িতে, কল্পনার বাহিরে। যে ছেলে সবসময় লাজুক লাজুক ভাব, সেই ছেলের ভিতর এই ধরনের স্বভাব সত্যি আশ্চর্যজনক বিষয়। তুই এটা আমার সাথে করতে পারলি? জানিস, আমি ভাবছিলাম তুই হয়তো এখানে আসিসনি। তুই ভেবে নিয়েছিস আমি এখানে আসিনি, তাই তুই সুযোগ পেয়ে গেছিস সব ছেলের সাথে নষ্টামি করার, তাই না? আমি না আসলেই বোধহয় ভালো হতো, তাহলে আমাকে এসব দেখতে হতো না আর তোর সাথে এটা করতে হতো না। তো যেটা খুশি যাকে খুশি তার সাথে যা খুশি করতি, আমি দেখতাম না, কিছু বলতাম না, আর তোর সাথে আজকে এরকম খারাপ আচরণ করতাম না। তুই তো আমার পুরো কথাটা শুনতে পারতি। আমি তোর কোনো কথা শুনতে এখন রাজি না। আর শোন, আমরা এখন বাসায় যাচ্ছি, এইটাই ফাইনাল। দেখ, বিয়ের বাসর এটা অন্য কিছু না, তাও আবার অন বেস্ট বান্ধবীর। আমি চাই না আমার জন্য আমার বান্ধবীর উপর কোনো রকম প্রভাব পড়ুক, তাই বলতেছি।
আমি তোর হাতটা ধরতে চাই প্লিজ। এরকম কিছু সিনক্রেট করিস না যাতে করে আমার বান্ধবীর মান ইজ্জত নষ্ট হয়ে যায়। আমাকে কিছুক্ষণ সময়, যে বিয়েটা শেষ হলেই আমরা চলে যাব, তখন আর এখানে। দেখ, এটাই বললে তো পারতিস যে তুই ছেলেগুলোর সাথে আবার আড্ডা দিতে চাস। তাহলে তো আর আমি তোমাকে বাধা দেব না। আমি এখন চলে যাচ্ছি, তোর যা খুশি তাই কর। আর আন্টির যদি আমাকে কিছু জিজ্ঞেস করে তো আমি বলবো তুমি বিয়ে শেষ করে তারপর আসবে। আমার একটা জরুরি মিটিং ছিল, তাই আমি চলে এসেছি। ব্যাস, হয়ে গেল, আর কিছুই করা লাগবে না। তোর যা খুশি তাই কর। দেখ, তুই আমার এত বড় সর্বনাশ করলি, তাও আমি তোকে কিছু বলতেছি না। আমি তোকে ভালোবাসি তাই। আর শোন, তুই এটা কখনো ভাবতে পারিস না যে আমার কোনো রাগ বাজেট নেই। আমি যে কোনো প্রকারে তোকে চাই, সেটা কালকের মধ্যেই। দেখ কি কি হয়। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আচ্ছা, আমিও দেখে নেব তুই কিভাবে আমাকে পেতে পারিস। আমি আমার গায়ের শার্টটা পরে ঠিক করে নিলাম, তারপর বাইরে বেরিয়ে আসলাম। আমি ভাইয়ের সাথে আর কোনো প্রকার কথা বললাম না। আমাকে এখন প্ল্যান করতে হবে কিভাবে আমি ভাইকে বিয়ে করে নেব। আমি বাইরে বেরোনোর সাথে সাথে সবাই আমাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রইল, আর অনেকেই জিজ্ঞেস করতে লাগলো ভিতরে কি এমন হয়েছে যার জন্য আমার কান্নার আওয়াজ শুনতে পেল। আমি তাদেরকে তেমন কিছুই বললাম না, কারণ এখানে কিছু বলা সম্ভব না। নিজের মান-ইজ্জত এর একটা ব্যাপার আছে। আমি চুপচাপ রুহির কাছে চলে গেলাম। তারপর আস্তে আস্তে বিয়ের সব কার্যক্রম শুরু হতে লাগলো। একসময় বিয়েটা শেষ হয়ে গেল, আর আমি আমার বান্ধবীকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভাইয়ের সাথে গাড়ি করে। গাড়িতে যতক্ষণ ছিলাম কেউ কারোর সাথে কথা বলিনি। যে ছেলে আমাকে জোর করে ভোগ করলো, সেই ছেলে আবার আমাকে ধমক দেয়, আমার উপর সহানুভূতি না দেখিয়ে আমাকে চ্যালেঞ্জ করে। তার সাথে আমি কেন কথা বলবো? আমিও দেখিয়ে দিব আমি কি। তারপর বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে সোজা বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করে দেখি সবকিছু অন্ধকার। তাই আমি আমার বাসার ভেতরের লাইটটা দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দরভাবে ঘুমিয়ে পড়লাম। আমাকে এখন ঘুমাতে হবে, কালকে আমার হাতে অনেক কাজ। পরের দিন সকালে আমি খুব ভোরে উঠে আন্টির কাছে চলে গেলাম। আন্টি, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি তোমার পা পর্যন্ত ধরে বলতেছি, প্লিজ আন্টি, তুমি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবা? আরে পাগলি মেয়ে, আমি কি কখনো তরফদার না করেছি? তুই যা চাইবি আমি তাই দেব। বল, কি চাস তুই আমার কাছ থেকে? আন্টি, আমি লজ্জা শরমের মাথা খেয়ে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আমি তোমার ছেলেকে বিয়ে করতে চাই এক্ষুনি। বিয়ে করতে চাস? ভালো কথা। আমি তোর মায়ের সাথে কথা বলি, তারপর দিন ঠিক করি, তারপর ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দে। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমার ছেলে হলেই চলবে। দিবে তো বিয়েটা? সেটা ধুমধাম করে হোক আর নর্মালি হোক, তাই না? তারপরও আমাদের তো 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, আর তুই আমার একটা মাত্র ভাতিজি। তোদের বিয়ে কি আমি এমনি এমনি দিতে পারি? সোসাইটি একটা ব্যাপার আছে, বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমাদের বিয়ে এখনই হবে, পরে তোমাদের ইচ্ছা অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট করো। আমি বলতেছি কি আন্টি, আমাদের বিয়েটা দিয়ে দাও, কাউকে জানানোর প্রয়োজন নেই। কাজী অফিসে ঢুকে আমাদের বিয়েটা দিয়ে দাও, পরে ধুমধাম করে দিও সবাইকে জানিয়ে। আচ্ছা, বলছি কি, তোদের মাঝে কি এমন হয়েছে তোরা কালকে রাত্রে বাসায় এসেছিস? স্যার, আজকে সকালে তুই আমাকে বিয়ের কথা বলতেছিলি, ব্যাপার কি? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? যদি আমাকে সন্দেহ করো, আমি আমার বাসায় চলে যাচ্ছি, আর কখনো আমি আমার এই মুখ তোমার সামনে নিয়ে আসবো না। যদি কখনো আসি তাহলে মরা মুখ দেখবে তুমি আমার। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে সবকিছু প্ল্যান অনুযায়ী করে ফেললাম। একটু পর ভাইয়া ঘুম থেকে উঠে বাইরে আসতেই আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিলাম। ভাইকে ছলে বলে কৌশলে কাজের সামনে নিয়ে আসলাম। কাজীকে আগে সব বলে রেখেছি, তাই কাজী সবকিছু রেডি করে রেখেছে। শুধু ভাইয়ের একটা সই হলেই এই বিয়েটা হয়ে যায়। ভাইয়াকে আন্টি বলা মাত্রই ভাইয়া কাগজটাতে সই করে দিল, আর আমাদের বিয়েটা হয়ে গেল।
ভাইয়া টেরও পেল না যে ভাইয়া কত বড় একটা ভুল করলো আর চ্যালেঞ্জটাতে হেরে গেল। তারপর যে যার মতো আছে, কেউই কিছু বুঝতে পারলো না যে আমাদের বিয়েটা হয়ে গেল। শুধু আমি, আম্মু আর আন্টি তিনজনে জানি। যে যার মতো আড্ডা দিতেছি। এইভাবে সারাটা দিন কেটে গেল। আড্ডা দিয়ে গল্প করে ভাইয়ের সাথে তেমন কোনো কথা হয়নি, আর বিয়ে ব্যাপারে কোনো কথা হয়নি। আমি আমার মনের মতো সবকিছু কাগজ রেডি করে রেখেছি। রাতে বাসর করব তো, তাই প্রমাণ না দিলে তো বাসর করতে দেবে না, তাই এখনই প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে সবকিছু প্রস্তুত করে নিচ্ছি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। আমি ভাইয়ার রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। নিজের বাসর রাতের ফুলসজ্জার রাত নিজেই সাজিয়ে নিলাম। কখনো কল্পনাও করতে পারিনি যে নিজের বাসর রাতে নিজেই সাজাবো। এইরকম ভাগ্য কয়জনের হয় যে নিজের বাসা নিজেই সাজিয়ে সবকিছু পরিপাটি করে সবকিছু তার স্বামীর হাতে তুলে দিবে? আমার জানা মতে আমিই প্রথম। ভাইয়া ডিনার করে এসে দেখে আমি নববধূর সাজে বিছানার মাঝখানে বসে আছি। ভাইয়া আমাকে দেখে বেশ বড়সড় অবাক ও হয়ে গেল। এসবের মানে কি? আমি কোনো প্রকার কথা না বলে চুপচাপ ভাইয়াকে একটা কাগজ ধরিয়ে দিলাম ভাইয়ার হাতে। ভাইয়া কাগজটা পড়ার পর, তুই কাজটা কিন্তু ঠিক করলি না। তুই কখনো আমার কাছ থেকে স্ত্রীর অধিকারটা পাবি না। সেটা আমার ব্যাপার, আমি পাবো কি পাবো না, কিন্তু বিয়েটা তো তোকে করলাম, তখন বাসরটা আমিই করব। পাগল হয়ে গেছিস নাকি মাথার ব্রেন শট হয়েছে নাকি? আমার সবকিছু ঠিক আছে। তুই যেহেতু জোর করে আমার সাথে সব করতে পারিস, তাহলে আমিও সব করতে পারি। এখন তো আমি পূর্ণাঙ্গ অধিকার নিয়ে তোর সাথে সবকিছু করব, সবকিছু আদায় করে নিব, কারণ আমরা এখন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মাঝে এসব বৈধ। ভাইয়া কিছু বলছে না। ভাইয়ার হাত ধরে এক টান দিয়ে ভাইয়াকে বিছানার উপর ফেলে দিয়ে আমি ভাইয়ার উপর শুয়ে পড়লাম। ছি ছি ছি, এখনো নিজের স্বামীকে ভাইয়া ডাকতেছি, কেমন লজ্জার ব্যাপার, তাই না? আচ্ছা, এখন থেকে আর ভাইয়া ডাকবো না। তোর মতো মেয়ে দেহ পাবে, কিন্তু মনটা পাবে না। দেহ হলেই চলবে, কারণ দেহটা থাকলে মনটা এমনিতেই দেহের ভেতর থাকবে। তোর সাথে ঝগড়া করে কোনো লাভ হবে না, তাই আমিও ঘুমিয়ে পড়তেছি। তোর যা খুশি তাই কর। কি বলো চান্দু? তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি কার সাথে রোম্যান্স করব? এতদিন তো শুনে এসেছি যে স্বামী স্ত্রী জোর করে চুম্মা চাট্টি করে, তো আজকে আমি দেখি জোর করে চুম্মা চাট্টি করতে মজা কেমন। আস্তে আস্তে আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার অতুল সাগরে। সবকিছু খুলে ফেলতে নেই, সবকিছু জানতে হলে বিয়ে করতে হবে, এটা আবশ্যক। জোর করে ধর্ষণ করবে, বিয়ে করবে না, আর মেয়েরা আত্মহত্যা করবে, এটা আর হচ্ছে না। এখন থেকে সব মেয়েকে একটাই মনোবল ধরে রাখতে হবে। তার সাথে তো আমরা শক্তি দিতে পারবো না, কিন্তু বুদ্ধিতে পারবো। যে আমাকে ধর্ষণ করবে আমি তাকেই বিয়ে করব, আর আমি তখন সমাজের মুখে কলঙ্কিনী হয়ে থাকবো না, আর নিজেকে সবসময় প্রস্তুত রাখবো নিজের আত্মরক্ষা করার জন্য। ধর্ষণকে না বলুন। গল্পটা কেমন লাগলো জানাবেন।